আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। 5 আগস্টের পর থেকে এখনো পলাতক 9 জঙ্গি সহ 700 জন, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম বদলে হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল হামলা, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার ঘোষণা। হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত 25 বিচারপতির শপথ গ্রহণ, প্রথমবারের মতো আইন করে প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচার শুরু, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান অবমাননা করে প্রচারে নিষেধাজ্ঞা ও ভোটের পর সেনা নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্র। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজে সাজানোর উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শপথ নিলেন হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত 25 বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে সোমবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। শপথ গ্রহণের সময় থেকেই 25 অতিরিক্ত বিচারপতির নিয়োগ কার্যকর হয়েছে। প্রথমবারের মতো আইন করে প্রক্রিয়া অনুযায়ী 25 অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হলো। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যে ধরনের প্রস্তুতি ও কর্মকাণ্ড দরকার তা হচ্ছে না। বিদ্যমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আস্থা অর্জনে সরকার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন নিয়ে সংকট কাটবে না বলেও মনে করেন তিনি। রাজনৈতিক কোনো সমঝোতা না তৈরি হয় এবং সরকার যদি এখানে ভূমিকা না নিতে পারে, তাহলে কিন্তু নির্বাচনে একটা সংকট তৈরি হবে। আমরা নির্বাচনের আগে এই কাঙ্ক্ষিত সংস্কারের একটা বাস্তবায়ন চাই। প্রশাসনের মধ্যে গত 1 বছরে চিহ্নিত দলকানা ব্যক্তিদেরকে পরিবর্তন করা, সেটা সচিব থেকে শুরু করে আপনার মাঠ পর্যায়ে ইউনো, ওসি, ডিসিএসপি যারাই আছে না কেন, তাদেরকে পরিবর্তনগুলো করার পরে এবং নির্বাচনে যারা আমরা নির্বাচন চাই রাজনৈতিক দলগুলো, তারা সেই দায়িত্বশীল আচরণ করছে কিনা। কারণ আমি যদি অন্যের প্রচারে বাধা দিই, তাহলে তো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হবেই। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতির অগ্রগতি তেমন নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সরকারের যে ধরনের অ্যাক্টিভিটিস হওয়া দরকার, সেইটা আমার মনে হয় যে একটু কম দেখতে পাচ্ছি আমরা। কারণ নির্বাচনের আগে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতে হবে, বিভিন্ন ইস্যুতে তাদের মতামত শুনতে হবে, সরকারের প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। গত 1 বছরে ধরেন মাঠ পর্যায়ে যারা ডিসিএসপি, ইউনোস হিসেবে কাজ করছে, তাদের মধ্যে কিন্তু আমরা ওই পুরানো বৈশিষ্ট্যই দেখতে পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলকে তুষ্ট করে তারা কর্মকাণ্ড করছে এবং অনেক ক্ষেত্রে তাদের হাতে জিম্মি হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা অন্তর্বর্তী সরকারের অধীনের প্রশাসন যদি এরকম হয়, তাতে কিভাবে ফেয়ার নির্বাচন করবে? প্রাথমিকভাবে নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিলেও সমমনা দলের জোটে যাওয়ার সম্ভাবনার কথাও জানালেন ভিপি নূর। বিএনপির জাতীয় সরকারের কাঠামো কেমন হবে, দলটি তা পরিষ্কার করেনি বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো বন্দীদের মধ্যে 9 জঙ্গি সহ 700 জন এখনো পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরার পাশাপাশি লুট হওয়া 28টি অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি। কারাগারে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গত 1 বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট।
2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যান 2200 বন্দী। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক জানিয়েছেন এখনও অসংখ্য স্পর্শকাতর বন্দী ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700 অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন, তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কারা অধিদপ্তর বলছে বর্তমানে ডিভিশন সুবিধা পাচ্ছেন 163 জন বন্দী। শ্রেণীপ্রাপ্ত বন্দী আছেন টোটাল 163 জন এবং এছাড়া বিভিন্ন কারণে হয়তোবা শ্রেণী ডিমান্ড করেছেন, এরকম শ্রেণী দেওয়া হয়নি অথবা শ্রেণী পাননি, এরকম আবেদন করেছিলেন 28 জন। কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ করার পাশাপাশি বন্দীদের উৎপাদনমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে কারা অধিদপ্তর। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে দেশজুড়ে ব্যাপক সবুজায়নের অংশ হিসেবে নীলফামারীতেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা প্রজাতির দেশীয় গাছের চারা। দেশকে সবুজ সাজানোর উদ্যোগে যুক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ। আনারুল আলমের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে পরিবেশ বিরোধী উন্নয়ন আর দখল দূষণে বিপর্যস্ত বাস্তুতন্ত্র রক্ষায় সারা দেশের মতো নীলফামারীতেও সাড়া ফেলেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ আন্দোলন। বাংলালিংকের সহায়তায় নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের কিন্তু নানা ধরনের উপকারিতা। তার মধ্যে একটি হচ্ছে বায়ু দূষণও কিন্তু এই গাছ কমিয়ে দেয়। রাস্তার ধারে এবং ঘনবসতি এলাকায় যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে বায়ু দূষণ 30% কমে যায়। এই উপকারী গাছকে কিন্তু আমাদের লাগাতে হবে যেখানে পারি আমরা। সুতরাং আসুন বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা হাতে উচ্ছ্বাসী শিক্ষার্থীদের মুখে সবুজের বন্দনা। গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছ পেয়ে খুবই খুশি। আমাদের সবাইকে গাছ দেওয়ার মাধ্যমে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হচ্ছে। উত্তরাঞ্চল বিশেষ করে মরুভূমি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সে থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রকৃত জীবন ফাউন্ডেশন সুনিবিড়ভাবে জড়িত আছে এবং দীর্ঘ অনেক সময় ধরে কাজ করছে এবং বাংলালিংক পরিবারের পক্ষ থেকে আমরা এই মহৎ কাজটার সাথে যুক্ত হতে পেরে আসলে গর্বিত। এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল করবে বলছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শিক্ষার্থীরা এই গাছগুলো তারা নিয়ে গিয়ে তারা নির্দিষ্ট জায়গায় রোপণ করবে এবং সেটা পরিচর্যা করবে। প্রকৃতি সংরক্ষণ করার জন্য গাছের ভূমিকা অপরিসীম। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসলে আমাদের প্রকৃতি সংরক্ষিত হবে। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছে আমাদের জীবন বাঁচাবে। সবুজ গাছ লাগাই, জীবন বাঁচাই। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হলো। আমরা আশা করি এই প্রক্রিয়া প্রতি বছরে অব্যাহত থাকবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে বেগবান করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন লায়লা নওশিন, সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার নিয়ে সর্বশেষ খবর আপনার কাছে কি আছে?
মৃত্তিকা কিছুক্ষণ আগে কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করছে এবং আমার ঠিক পেছনে দেখছেন শিবিরের একটি ব্যানার। তারা এখানে এরকম ক্যাম্পাসে তারা এরই মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণার যে ব্যানার সেই ব্যানারগুলো টানানো শুরু করেছে এবং এই শিবির এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সহ বিভিন্ন এলাকা ঘুরছেন এবং সকালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয়েছিল জিএস এবং ভিপি প্রার্থীদের। তারা কিন্তু বৈঠকে আচরণবিধি নিয়ে কথা বলেছে এবং গত আগামী 9 সেপ্টেম্বর যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের কোন ধরনের আচরণবিধিগুলো মেনে চলতে হবে সেগুলো তারা জানিয়েছে এবং ইয়া থেকে নির্বাচন কমিশন জানিয়েছে ডাকসু নির্বাচনের আগে 7 দিন থেকে পূর্বের 60 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বহিরাগত অবস্থান করতে পারবে না এবং নির্বাচনের দিন কিন্তু কঠোর বিধিনিষেধ রাখা হবে এমনটি তারা জানিয়েছে। সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর 8টি যে কেন্দ্র নির্ধারণ হয়েছে সেই 8টি কেন্দ্রে সার্বক্ষণিক সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রণে থাকবে এমন কথা জানিয়েছে এবং নির্বাচনী প্রচারণা যাতে জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবে অবমাননা করা না হয় এবং একই সাথে 71-এর মুক্তিযুদ্ধ এবং শহীদদের নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য যেন করা না হয় সেই বিষয়ে কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বৈঠকে কিন্তু প্রার্থীরা কথা বলতে চেয়েছিল, প্রার্থীদের কথা বলার তেমন সুযোগ দেওয়া হয়নি। বৈঠকে প্রার্থীরা জানিয়েছিল যে 9 সেপ্টেম্বর নির্বাচনের 7 দিন আগে থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো বন্ধ রাখা হয়, কিন্তু কর্তৃপক্ষ বলেছে 8 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা চলবে। এগুলো তারা ডাকসু নির্বাচনের জন্য কোনো ধরনের পরীক্ষা ক্লাস তারা বর্জন করবে না এমনটি জানিয়েছেন তারা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের কিন্তু প্রতিবাদ জানিয়েছেন প্রার্থীরা। তারা বলেছেন যে নির্বাচনের অন্ততপক্ষে 7 দিন আগে থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো যেন বন্ধ রাখা হয় যাতে প্রার্থীরা সুন্দরভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে। মৃত্তিকা, ধন্যবাদ নওশিন আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবমাননা করে কোনো কর্মকাণ্ড ও প্রচার চালানো যাবে না বলেও সতর্ক করে দিয়েছেন রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী। ডাকসু ও হল সংসদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট ভবনে বৈঠকে প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে মানার আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার। বৈঠকে আরও জানানো হয়েছে ভোটের 7 দিন আগে থেকে হলে কোনো বহিরাগতকে অবস্থান করতে দেওয়া হবে না। এছাড়া 8 ও 9 সেপ্টেম্বর ভোটের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশ পথে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেন্দ্রগুলো ঘিরে রাখবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি যে বাংলাদেশের জ্ঞান চর্চায়, গবেষণায় নেতৃত্ব দিতে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি সকল গণতান্ত্রিক আন্দোলন প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে নেতৃত্ব দিতে, ঠিক একই রকম ভাবে বাংলাদেশের যে বর্তমান গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া চলছে সেই বিনির্মাণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার প্রথম একটা এবং অন্যতম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতি রেখে, সম্মান রেখে আমরা এই নির্বাচনটি শেষ করব। কেরানীগঞ্জের সুবাঢ্য খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন করলেন দুই উপদেষ্টা। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র ও পানি সম্পদ উপদেষ্টা স্থানীয়দের সচেতনতা ও অংশগ্রহণে গুরুত্বারোপ করেন। খননের মাধ্যমে সুবাঢ্য খাল প্রবাহমান করার পাশাপাশি যুক্ত করা হবে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর সাথে। মোশাহিদ রনের রিপোর্ট। উন্নয়নের নামে প্রতিনিয়ত প্রকৃতি ধ্বংসের পাশাপাশি দখল দূষণে মেরে ফেলা হয়েছে অসংখ্য নদী, খাল ও জলাশয়।
তারই অন্যতম কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ জলাধার সুভাড্ডা খাল। একসময়ের প্রবাহমান এই খাল স্থানীয় যোগাযোগ ও জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িত থাকলেও অনিয়ন্ত্রিত দখল দূষণে প্রবাহ হারিয়ে ভাগাড়ে রূপ নিয়েছে খালটি। পরিস্থিতি উন্নয়নে সুভাড্ডা খাল পুনর্খনন এবং খালের উভয় পারের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন। স্থানীয়দের সার্বিক সহায়তা ও সচেতনতা ছাড়া প্রকল্প শেষ করা সম্ভব নয় বলছেন পানি সম্পদ উপদেষ্টা। অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে, আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি, কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এক সময় খালটি নৌকা চলতো, মাছ ধরা যেত, আশেপাশে কিছু জমিতে খালের পানি ব্যবহার করা যেত, অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা। দুঃখজনক ফলে সত্য, কিছু জায়গায় খাল এমন ভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। প্রকল্প অনুযায়ী এ দফায় খালের 14.24 কিলোমিটার অংশ খনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 317 কোটি 59 লাখ টাকা। মশাহিদ রনি, চ্যানেল আই, কেরানীগঞ্জ, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। মুন্সিগঞ্জের গজরে পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ ডাকাত দলের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে সুভাড্ডা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ওই ঘটনায় পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে গুলি ও ককটেল বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে সোমবার গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে মহড়া শুরু করে নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। ক্যাম্পের কাছাকাছি জায়গায় গিয়ে প্রথমে 4 থেকে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরে ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। 8 ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। 19 জন সদস্য নিয়ে আমরা গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। স্পিড বোর্ডে আমরা অবস্থান করাকালে সন্ত্রাসীরা এরা সশস্ত্র অবস্থায় নদীতে যখন বেলতলি এলাকায় সশস্ত্র মহড়াদানকালে যখন আমরা নদীতে অবস্থান করি, তখন এরা আমাদের উপরে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা জানান। যারা এই কাজটা করতে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় নৌ ডাকাতদের তৎপরতা কমাতে 22 আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। প্রথম থেকেই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের বিরোধিতা করে আসছিল নৌ ডাকাত গ্রুপগুলো। সাদিয়া ওমর, চ্যানেল আই। আপোষ করলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর মানববন্ধনে তিনি বলেন, স্বৈরাচারী সরকার ছাত্র জনতাকে হত্যা করে পালিয়ে গিয়েছে, এখন গণতন্ত্র নিশ্চিত করতে হবে। দেশের শিল্পী সমাজকে দেশ গঠনে সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান সেলিমা রহমান। দেশের একটি বেগম খালেদা জিয়া, যিনি ওই শহীদ সরকারের কবলে পড়ে, যাকে মিথ্যা মামলায় গত 18 বছর ঢুকে ঢুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, কিন্তু তিনি এখনো
আপোষ করেন না। তার একটাই কথা, এদেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এদেশে মরব, সন্তানদের অধিকার। তাই তিনি একটি কথায় বলে গেছেন জেলে যাওয়ার সময়, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি কিন্তু আপোষ করে অনেক আগে সরকারে বসতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভরা মৌসুমেও চাঁদপুরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত উন্নয়ন ও বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। একসময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমেও স্বাভাবিক প্রবাহ ফিরে পায় চলন বিল। এমন পরিস্থিতিতে দেশীয় প্রজাতির মাছ সহ বিলুপ্তির হুমকিতে জীববৈচিত্র্য। সম্প্রতি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে ঘিরেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 5ই আগস্টের পর থেকে এখনো পলাতক 9 জঙ্গি সহ 700 জন, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম বদলে হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল হামলা, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার ঘোষণা। হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত 25 বিচারপতির শপথ গ্রহণ, প্রথমবারের মতো আইন করে প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান অবমাননা করে প্রচারে নিষেধাজ্ঞা ও ভোটের পর সেনা নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্র। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজে সাজানোর উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।